করোনা আক্রান্ত নতুন 706 জন শনাক্ত, মোট আক্রান্ত প্রায় 12,500, নতুন করে সুস্থ 130 জন। আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে বলছেন করোনা জয়ীরা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ। পুরোপুরি প্রস্তুতির পরও সেবা চালু হচ্ছে না চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হাসপাতালে। সরকারি করোনা ইউনিট ঘোষণার আহ্বান বিএমএ। চট্টগ্রামের মতো কন্টেইনার স্টোরেন্ট মৌকুফের সুবিধা চান মংলা বন্দর ব্যবহারকারীরাও। জাহাজ জট না থাকায় সুযোগ নেই বলছেন কর্মকর্তারা। ভরা মৌসুমেও ব্যস্ততা নেই নরসিংদীর বাবুবাজারে। ক্রেতা না থাকায় বড় লোকসানের শঙ্কা। অনলাইনে পণ্য বিক্রি করছেন অনেকেই। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদের সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 706 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত 12,425 জন। আজ দুপুরে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। গত 24 ঘন্টায় কতজন মারা গেছেন সেই তথ্য প্রেস রিলিজে জানাবেন বলে জানান তিনি। জানান গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 5,867টি। নতুন করে সুস্থ হয়েছেন 130 জন। 5,867 এবং নমুনা সংগৃহীত হয়েছিল 24 ঘন্টায় 6,382টি। এই নমুনা পরীক্ষা করে যা শনাক্ত হয়েছে 706টি এবং এ পর্যন্ত শনাক্ত 12,425। আমাদের 24 ঘন্টায় সুস্থ হয়েছে 130 জন এবং এ পর্যন্ত 1,910 জন। প্রাণঘাতী করোনার সঙ্গে লড়াই করে যারা জয়ী হয়েছেন তাদের কথা আতঙ্কিত হওয়া যাবে না। থাকতে হবে সচেতন, ধরে রাখতে হবে মনোবল। তবে হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে তাদের অম্লমধুর অভিজ্ঞতা আছে। তারা বলছেন এই ঘাতক ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। করোনা জয়ীদের সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন তানজির মেহেদি। কাগজে কলমে সম্মুখ যোদ্ধার খেতাব না থাকলেও যে কোনো বিপর্যয়ে সম্মুখ যোদ্ধার মতোই লড়াই চালিয়ে যান গণমাধ্যম কর্মীরা। প্রাণনাশী করোনা সংকটকালেও তথ্যের প্রবাহ নিশ্চিত করতে হাটবাজার থেকে মাঠে ময়দানে হাসপাতালে সবখানে সরব গণমাধ্যম কর্মীরা। কাজের ফাঁকে নীরবে শরীরে ঢুকে যায় অদৃশ্য শত্রু করোনা। অনেকের মতো এ ভাইরাস বাসা বেঁধেছে গণমাধ্যম কর্মীদের শরীরেও। তবে প্রাণশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা আর স্বাস্থ্যবিধি মেনে চলায় আক্রান্তদের অনেকে জয় করেছেন এই প্রাণখেকো ভাইরাসকে। তবে যুদ্ধে হেরে গিয়ে মৃত্যুর শীতল স্পর্শ মেনে নিতে হয়েছে সাংবাদিক হুমায়ুন কবির খোকনকে। জয়ী যারা তারা বলছেন লড়াইয়ের মানসিকতা নিয়ে নামতে হবে যুদ্ধে, তাহলেই পরাজিত হবে অণুজীব। পরিবারের জন্য বা নিজের জন্য বা বাঁচার জন্য আমাদের যে স্পৃহা, এগুলা যদি শক্তিশালী থাকে এর বিরুদ্ধে করোনার বিরুদ্ধে লড়াই আমি বিলিভ করি অবশ্যই আমরা জয়ী হব। হাসপাতালে সেবার মান নিয়ে আপত্তি ছিল করোনাজয়ী গণমাধ্যম কর্মীদের কণ্ঠে। বরাবরই ব্যবস্থাপনার দিকে আঙ্গুল তুলেছেন তারা। হসপিটালে আসলে আমার কাছে মনে হয়েছে যে শুধুই আমাদেরকে বাসা থেকে আইনা আইসোলেশনে রাখা হয়েছে। এখানে শুধু 3 বেলা ওষুধ আর 3 বেলা খাবার ছাড়া আর কোনো কিছুরই ব্যবস্থা ছিল না, তাও টাইম মতো দেওয়া হতো না। এখানে যা কিছু করার আমরা নিজেরাই করেছি। নিজেদের বিপজ্জনক অভিজ্ঞতা থেকে আক্রান্তদের উদ্দেশ্যে দিয়েছেন নানা পরামর্শ। মনোবল হারাবেন না, একই সঙ্গে যদি খুব বেশি ক্রিটিক্যাল সিমটম না থাকে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের কষ্ট বা গলা ব্যথা এরকম কিছু না থাকলে হাসপাতালে না যাওয়ার পরামর্শই দেব। হাসপাতালে না গিয়ে বাসায় আইসোলেশন করে দূরত্ব বজায় রেখে চলে, গরম পানির ভাপ, গার্গল করা এবং ভিটামিন সি যুক্ত ফলমূল খেতে পারে। তবে প্রাণঘাতী ভাইরাস থেকে নিজের এবং পরিবারের সুরক্ষায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তারা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির খবর।
ভেন্টিলেটরের সুবিধা সহ 20 শয্যার আইসিইউ নিয়ে করোনা রোগীদের চিকিৎসায় প্রস্তুত চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হাসপাতাল। তবে জনবল নিয়োগ নিয়ে জটিলতায় থমকে আছে চিকিৎসা কার্যক্রম। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নেতারা আহ্বান জানিয়েছেন এই হাসপাতালকে সরকারি করোনা ইউনিট হিসেবে ঘোষণার জন্য। আর সরকারি ডাক্তার ও নার্সদের সেবাদানের নির্দেশ দিতে স্বাস্থ্য কর্মকর্তারা এখন মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায়। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের খুলশী এলাকায় একসময়ের বিশেষায়িত হাসপাতাল হলি ক্রিসেন্ট। তবে চিকিৎসা কার্যক্রম না থাকায় বেশ কয়েক বছর অব্যবহৃত পড়েছিল এই ভবন। করোনা সংকট শুরুর পর এই হাসপাতালকে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা ও চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের প্রকৌশলী দলের তৎপরতায় এখন 20 শয্যার ইন্টেন্সিভ কেয়ার ইউনিট নিয়ে প্রস্তুত হলি ক্রিসেন্ট। রয়েছে ভেন্টিলেটর এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিটের সুবিধাও। তবে জনবল নিয়োগ সংক্রান্ত জটিলতায় এখনও শুরু হয়নি সেবা কার্যক্রম। সরকারের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমরা লিখিত পাঠাইছি যে আমরা এখানে ডাক্তার, সিস্টার এবং আমাদের সেবক সেবিকা আর ওয়ার্ড বয় আয়া, এই গ্রুপটা আমরা যে কোনো একটা, এই হসপিটালটা আন্ডার হয়তো চট্টগ্রাম মেডিকেল কলেজের আন্ডারে অথবা চট্টগ্রাম জেনারেল হসপিটালের আন্ডারে যদি থাকে, এবং এই ডাক্তারগুলি সরকারি ডাক্তারদেরকে নিয়োগ দেবে। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, মন্ত্রণালয়ের অনুমতি পেলেই হলি ক্রিসেন্টকে সরকারি করোনা ইউনিট হিসেবে ব্যবহার করা হবে। আমরা একটি রেজলিউশন তৈরি করেছি, যেটি আমরা আমাদের বিভাগীয় আমাদের কমিশনার মহোদয় উনি পাঠাবেন প্রশাসনের কাছে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অবশ্যই এর অনুমোদন নিতে হবে। তারা যে ধরনের নির্দেশনা দেয়, এই দুটি হাসপাতালের যে কোনো একটি হাসপাতালের অঙ্গ হাসপাতাল বা এটাকে বলে কোভিড ইউনিট বা সেকেন্ড ইউনিট হিসেবে এটি চালানোর সুযোগ আছে। চট্টগ্রামে বিআইটিআইডি হাসপাতাল ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের পর কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম মেডিকেলে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ জুড়ে অনেকটাই শিথিল করা হয়েছে লকডাউন, খুলেছে দোকানপাট। এই অবস্থায় মানুষ কতটা সচেতন, এ খবর জানতে আমরা যুক্ত হচ্ছি নেত্রকোনায় আমাদের সহকর্মী সোহানুর রহমানের সঙ্গে। সোহান, আপনার এলাকায় আসলে স্বাস্থ্যবিধি আসলে কতটা মেনে চলছে মানুষ? ধন্যবাদ গালিব। আপনি যেমনটি বলছিলেন যে আসলে গতকাল থেকেই শুরু হয়েছে যে একটি মানুষের মধ্যে একটা সচেতনতা বোধ তেমন নেই, কারণ অনেকদিন পর হলেও যে শুরু হয়েছে মানুষের চলাফেরা, মানুষের দোকানপাট খুলতে শুরু করতে চেষ্টা করছে, কারণ তারা গতকাল থেকে পেরেছেন যে আগামী 2-1 দিন জানেন যে গত 13 এপ্রিল থেকেই পুরো জেলার সমস্ত উপজেলায় কিন্তু লকডাউন করে দেওয়া হয়। লকডাউনের পর থেকে কিন্তু মানুষ অনেকটাই সমস্যায় রয়েছেন, এবং সেই সাথে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অনেকটাই স্থবির হয়ে পড়ে অর্থনৈতিক অবস্থা পুরো জেলার। কিন্তু এই করোনা পরিস্থিতির মধ্যে যদি আমি জানাতে চাই যে আপনাকে, এই পর্যন্ত নেত্রকোনায় গতকাল পর্যন্ত 67 জন রোগী করোনা শনাক্ত হয়েছেন, কোভিড-19 শনাক্ত হয়েছেন। কিন্তু মানুষের মধ্যে কিন্তু আসলে সচেতনতা বোধ কিছুটা কমই, কারণ ওই যে অনেকেই দেখা গেছে যে গতকাল যে ঘোষণা হয়েছিল যে আজ থেকে দোকানপাট খোলা শুরু করবে সাধারণ মানুষ, এই এর খবরের পর থেকে কিন্তু গতকাল সন্ধ্যায় অনেকেই দোকানপাট খোলার চেষ্টা করেন, যে কারণে আসলে পরবর্তীতে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, বেশ কয়েকটি দোকানপাট বন্ধ করে দেওয়া হয় জোরপূর্বক। গ্রেপ্তারের পর কিন্তু আসলে কিছুটা আতঙ্ক আবারও ছড়িয়ে পড়ে যে এমনি হঠাৎ করে এই দোকানপাট খোলা যাবে না, কারণ অনেকেই এখন পর্যন্ত আমরা শুনতে পেরেছি যে বড় বাজার এলাকায় কিন্তু অনেকেই দোকানপাট খোলার চেষ্টা করছেন, এবং খোলা রাখার এই বিশেষ করে কাপড়ের যে দোকানগুলো রয়েছে, কাপড়ের দোকানগুলো খোলার কিন্তু চেষ্টা অব্যাহত রেখেছে, কারণ ম্যাজিস্ট্রেট পরিচালনায় যাচ্ছেন, সেই সাথে সাথেই তারা দোকান বন্ধ করছেন। আবার ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আবার দোকান খোলার যে একটি বিষয়, তারা কিন্তু এই কাজটি করছেন অনেকেই দোকানপাট। আরেকটি বিষয় যদি আমরা আপনাকে জানাতে চাই যে করোনা সচেতনতার যে বিষয় রয়েছে, করোনার সচেতনতায় এই মুহূর্তে কিন্তু সকল হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলি সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু একটি হাসপাতাল, যে সরকারি হাসপাতাল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা স্বাভাবিক রয়েছে, সেই সাথে
আরেকটি বেসরকারি হাসপাতাল শাহ সুলতান হাসপাতাল নামে একটি, ওই হাসপাতালটি আসলে পরিচালনা করেন একজন চিকিৎসক ডক্টর নজরুল ইসলাম ডাক্তার। তিনি কিন্তু আসলে নিয়মিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিনই চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ময়মনসিংহ থেকে তিনি আসেন প্রতিদিনই সেই হাসপাতালের আউটডোরে শিশু থেকে বৃদ্ধ সকলকে আসলে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন তিনি। আর একটি বিষয় আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে আমার পেছনে যারা রয়েছেন আসলে সাধারণ মানুষ কিন্তু আসলে এই চলাফেরা করছেন এবং সাধারণ মানুষ কিন্তু আসলে চলাফেরা করছেন এবং উন্মুক্তভাবেই চলাফেরা করছেন। তাদেরকে সহায়তার চেষ্টা করছেন যে আসলে এই মানুষের যে সচেতন করার চেষ্টা করছেন পুলিশ সহ রয়েছেন। পুলিশ কিন্তু সার্বিকভাবেই চেষ্টা করছেন যে আসলে মানুষের সচেতনতা বোধটা বাড়িয়ে তোলার জন্য। আসলে শহরের মধ্যেই এত মানুষ আসলে কিভাবে আসলে আপনারা নিয়ন্ত্রণ করছেন? আপনারা আসলে কি ধরনের চেষ্টা করছেন, আসলে কিভাবে আমরা মানুষকে চেষ্টা করতেছি যে যাতে মানুষজন ঘর থেকে না বেরোয়, প্রয়োজন ছাড়া যেন কেউ ঘর থেকে না বেরোয়। কিন্তু কেমন মানুষ আসলে শহরে দেখছেন আজকে? আসলে মানুষ একটু বেশি লক্ষ্য করা যাইতেছে, আসতেছে মানুষ বেশি, যেহেতু সামনে ঈদের কেনাকাটার জন্য হয়তো অনেকে আসতেছে। তো আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি মানুষ যাতে কম থাকে, কম রাখা যায়। যারা অপ্রয়োজনে ঘোরাঘুরি করে তাদেরকে বাড়িতে পাঠানোর চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমি একজন ট্রাফিক পুলিশ রয়েছেন যিনি নিয়মিত ডিউটি করছেন, তিনি কিন্তু আসলে লক্ষ্য করছেন যে আজকে সারাদিন সকাল থেকে অনেক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো শহর জুড়ে কিন্তু আসলে সাধারণ মানুষ যারা অনেকেই বের হননি এতদিন, এখন কিন্তু আসলে গতকাল থেকে এই কিছুটা সরকারি ঘোষণার পর থেকে কিন্তু আসলে সাধারণ মানুষ রাস্তায় নামছেন এবং রাস্তায় বের হচ্ছেন। আসলে এই ছিল আসলে নেত্রকোনার করোনা পরিস্থিতির সর্বশেষ। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা থেকে সহকর্মী সোহানুর রহমান জানাচ্ছিলেন নেত্রকোনার করোনার স্বাস্থ্যবিধি সার্বিক পরিস্থিতি। করোনা ভাইরাস এখন আর বৈশ্বিক মহামারীতেই থেমে নেই, বরং তা প্রভাব ফেলেছে সামাজিক, পারিবারিক এবং দাম্পত্য জীবনেও। বিশেষজ্ঞরা বলছেন মহামারীর এই সময়ে মানসিক চাপ পারিবারিক, সামাজিক ও পারিপার্শ্বিক সহিংসতাকে বাড়িয়ে দিচ্ছে অনেক গুণে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় বিশ্বব্যাপী নারীর প্রতি পারিবারিক সহিংসতা বেড়ে গেছে। একদিকে গৃহবন্দী দশা, অন্যদিকে আর্থিক ক্ষতি, কর্মসংস্থান হারানোর শঙ্কাও অনেকের। ফলে অনেকের আচরণ হয়ে উঠছে মারমুখী, আগ্রাসী, যার প্রথম শিকার হচ্ছে পরিবারের সদস্যরা, অর্থাৎ নারী ও শিশুরা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মনে করেন আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ধরনের সহিংসতা প্রতিরোধ করা যেতে পারে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের শরণাপন্ন হতে হবে, অপরাধকে চলতে দিতে নেই। এইসব ব্যাপারে কিন্তু সাধারণ নির্দেশ রয়েছে পুলিশের উপরতলা থেকে যে সব অপরাধের প্রতিকার পুলিশকে করতে হবে। আক্রমণ ও প্রতিরোধের সাথে সাথে গুরুত্ব দিতে হবে পারিবারিক সহিংসতা বন্ধের দিকেও, মনে করছেন সমাজবিজ্ঞানীরা। ঘরে থাকার ফলে এখন পুরুষ মানুষেরা সবাই যারা নাকি চাকুরিজীবী ছিল তারা অলস হয়ে গেছে একরকম। দ্বিতীয়ত হচ্ছে মানুষের কর্মক্ষমতাটা কিন্তু কমে যাচ্ছে। আমি মনে করি এই যে সামাজিক সম্পর্ক যেগুলো আছে এগুলিও ব্যাঘাত ঘটবে এবং সামাজিকভাবে কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দেবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন করোনা সংক্রমণের এই সময়ে চারপাশে যেভাবে সহিংস ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা সবার জন্য একেবারেই নতুন। অর্থনৈতিকভাবে অসচ্ছল, পশ্চাৎপদী, তাদের মধ্যে হয়তো ক্ষুধা, তাড়না, পভার্টি, দারিদ্র্য, আনএমপ্লয়মেন্ট, এই সমস্ত জায়গা থেকে অপরাধ প্রবণতা বাড়তে পারে। এটি খুব অস্বাভাবিক ঘটনা না। এই পরিস্থিতি নিয়ে গবেষণাও গুরুত্ব দিয়েছেন তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে বিরতি, ফিরছে একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। দীর্ঘ প্রায় 1.5 মাসের বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বরিশালের শিল্পোদ্যোক্তারা। কোটি কোটি টাকার যে আর্থিক ক্ষতি হয়েছে তা নিরূপণে আবারও সচেষ্ট মালিক শ্রমিক সবাই। কর্মপরিবেশে সতর্ক ও সচেতন শ্রমিকরা। সংক্রমণ এড়াতে কৌশলী কর্তৃপক্ষ আর স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে প্রশাসন। বরিশাল থেকে শাহিন সুমনের ক্যামেরায় রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রায় 1.5 মাসে করোনা দুর্যোগের পর স্বাস্থ্যবিধি অনুসরণ করে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বরিশালের শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ফরচুন শুজ। দীর্ঘ 1.5 মাসে শুধুমাত্র জার্মানির
19.5 কোটি টাকার অর্ডার বাতিল হয়েছে প্রতিষ্ঠানটির। স্থবির রয়েছে আরও 10 কোটি টাকার বেশি পণ্যের অর্ডার। এতে সরকার, মালিক তথা শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত। তাই বিপর্যয় কাটিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে নতুন উদ্যমে কাজ শুরু করেছে রপ্তানিমুখী এই শিল্পটি। শুধু শিল্প প্রতিষ্ঠান ফরচুন সুজি নয়, করোনা বিপর্যয়ে থেমে যায় বরিশালের বহু শিল্প কলকারখানার চাকাও। রপ্তানিমুখী শিল্পে পণ্য উৎপাদনের পরও শিপমেন্ট করতে না পারায় বাতিল হয়ে যায় কোটি কোটি টাকার অর্ডার। এতে বিপাকে পড়েন মালিক, শ্রমিক সবাই। এ অবস্থায় সরকারি ঘোষণায় স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ফের কারখানা চালু করা হয়েছে। গেটের সামনে আমাদের ওয়াশ করার জন্য করা হয়েছে, ওই জায়গায় 5 সেকেন্ড ওইটার ভিতরে দাঁড়াইয়ে ওয়াশ করে সব কিছু পরিষ্কার করে তারপর আমরা ভিতরে ঢুকি। আমরা টুপি, মাস্ক ব্যবহার করছি, হাত সাবান দিয়ে ধুইছি যেন রোগটা আমাদের থেকে না লাগার পায়, এই জন্য আমরা নিজেরাই দ্রুত বজায় রাখার চেষ্টা করি। শিল্প উদ্যোক্তারা বলছেন, করোনার প্রথম ধাক্কায় সরকার, মালিক, শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত। ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। আমরা লাঞ্চ পিরিয়ডে তাদেরকে ঘোষণা দিচ্ছি যে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন, এক জায়গায় হবেন না। আপনারা ফ্লোরে গেলে দেখলেন, আমরা একটু আগে ফ্লোরে গিয়েছিলেন, আপনারা দেখেছেন আমরা সবসময় 4 ফিট থেকে 6 ফিট দূরত্বে তাদেরকে রাখার চেষ্টা করছি। সরকারের স্বাস্থ্যবিধি তদারক করতে মাঠে রয়েছে বরিশালের জেলা প্রশাসন। আমাদের স্বাস্থ্যবিধি মেনে এই সকল কোম্পানিগুলো যদি কাজ করে তাহলে আমাদের অর্থনীতির পরে চাপ কম পড়বে, ফলে এই করোনা সময়কালীন এবং তার পরবর্তীকালীন আমাদের অর্থনৈতিক চাকাকে আমরা সচল রাখতে সক্ষম হব। বরিশালের অন্যান্য শিল্পগুলোতেও স্বাস্থ্যবিধি তদারক করার কথা বলছেন জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাট। প্রতি বছর রমজানের আগে ক্রেতা বিক্রেতাদের ভিড় থাকলেও এবারের চিত্র ভিন্ন। কেউ কেউ অনলাইনে ব্যবসা চালু রাখলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশিরভাগ ব্যবসায়ী। নরসিংদী থেকে হৃদয় খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনার প্রভাবে স্থবির হয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাট। প্রতিবছর রমজানের আগে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে সরগরম থাকলেও এবার ক্রেতা শূন্য ঐতিহ্যবাহী এই বাজারটি। শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, থান কাপড় সহ প্রায় সব ধরনের কাপড়ের দোকানেই ঝুলছে তালা, যার ফলে মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। লকডাউনের কারণে পাঠিপুটিরা আসতেছে না বাবুরহাট, তারপরে মাল আমরা সেল দিতে পারতাছি না, অনেক পরিমাণে মাল স্টক করে রেখেছি। 10-15 লক্ষ টাকা সাপ্তাহিক একটা আমদানি হইতো এই ঈদ সিজন উপলক্ষে, এখন তো 2-3 লাখ টাকা বিক্রি হয় না। কাস্টমার আসতে পারতেছে না, আমাদের খুব অনেক লস হইতেছে, অনেক কাপড় জমাট হয়ে গেছে গা। এমন পরিস্থিতিতে অনলাইন ভিত্তিক ব্যবসার উদ্যোগ নেওয়া হলেও তাতে সুযোগ পাচ্ছেন মাত্র হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। করোনা আক্রান্তর কারণে 10% মনে করেন যে আমাদের ব্যবসা হচ্ছে না। বড় বড় ফাইকার কলকার সুবিধা হয়েছে, ছোট যারা ফাইকার আছে ওরা তো এখন কাপড় বিক্রি করতে পারে না, এখন তো মূল সিজন। আমরা অনলাইনে বিক্রি অল্প করতেছি, কিন্তু অনলাইনে প্রচুর পাচ্ছি না, কারণ টাকা ব্যাংকিং লেনদেন একটু সমস্যা হচ্ছে। তবে সীমিত পরিসরে হলেও অনলাইন ভিত্তিক বাজার চালু হওয়ায় কিছুটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ী নেতারা। সীমিত আকারে অনলাইন বেসড বেচাকেনা শুরু হয়েছে, এটা আমি মনে করি আমাদের কিছুটা হলো আমরা আশার আলো দেখতে পেয়েছি। দেশের বৃহৎ এই পাইকার বাজারে দোকানের সংখ্যা 5,500। ঈদ মৌসুমে প্রতিদিন এই হাটে প্রায় 1000 কোটি টাকার লেনদেন হয়ে থাকে। ক্ষতি পোষাতে সরকারি প্রণোদনা দেওয়ার দাবি দোকান মালিকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রোজা শুরু হওয়া ঠিক আগেই নিত্যপণ্যের দাম বেড়ে যায় চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে। এরপরই অভিযানে নামে প্রশাসন ও সেনাবাহিনী। বর্তমান অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। খাতুনগঞ্জের এখনকার খবর কি, আর নিত্যপণ্যের দাম নিয়ে বাজার তদারকি আসলে কেমন চলছে? ধন্যবাদ গালিব, আপনি যথার্থ বলছেন। প্রতি বছরই আমরা দেখি রমজান আসলে পণ্যের যে চাহিদা বেড়ে যায়, তেমনিভাবে কিন্তু আসলে পণ্যের যে নিত্যপণ্য রয়েছে সেই পণ্যের কিন্তু আসলে যে দামও বাড়িয়ে নেওয়ার সেরকম প্রবণতা কিন্তু আমরা দেখি। এবারও তার কোনো ব্যতিক্রম নয়। তবুও কিন্তু আপনি জানেন যে এবারের রমজান কিন্তু অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে শুরু হয়েছে। সেই ভিন্ন প্রেক্ষাপটে শুরু হওয়াকে কাজে লাগিয়ে কিন্তু যারা অসাধু ব্যবসায়ী আছেন তারাও কিন্তু আসলে যে চট্টগ্রামের যে খাতুনগঞ্জ বলতে আসলে দেশের সবচেয়ে বড় ভোগ্যপূর্ণ বাজার, এই বাজার থেকে আসলে বিভিন্ন
বিভিন্ন পণ্য কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সরবরাহ করা হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু আসলে যে অসাধু ব্যবসায়ী যারা আছেন তারা বিভিন্ন পণ্যের দাম কিন্তু বাড়িয়ে নিয়েছিল রমজানের শুরু থেকে। তো আমরা দেখেছি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের টিম কিন্তু আসলে নিয়মিত অভিযান চালানোর পর কিছুটা স্বস্তি ফিরেছে খাতুনগঞ্জের বাজারে। কিন্তু দেখা যাচ্ছে মশলা জাতীয় যে পণ্য সে পণ্যের দাম কিন্তু এখনো পর্যন্ত কমেনি। তার কারণে কিন্তু ম্যাজিস্ট্রেটের অভিযান আপনি দেখতে পাচ্ছেন, ম্যাজিস্ট্রেটের অভিযান তারা অব্যাহত রেখেছেন। একটু আগে তারা কিন্তু মশলা জাতীয় যে পণ্য যারা বিক্রি করেন পাইকারি যে দোকানগুলো আছে আড়ত আছে সেখানে কিন্তু তারা অভিযান শুরু করেছেন। আমরা কথা বলতে চাই, আমার পাশে আছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আলী। আমরা জানতে চাচ্ছি প্রতিদিন কিন্তু আপনি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন, যে খাতুনগঞ্জের বাজারের এখন বর্তমান কি অবস্থা বলে মনে করছেন? ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি দামটা মানুষের করার সীমার মধ্যে রয়েছে। আর আমি যে আজকে যে ছোলা বা আপনার যে মশলা জাতীয় যে প্রোডাক্ট আছে তার উপর অভিযান চালাচ্ছি এবং আমি দেখেছি যে না ওনাদের যে ইনভয়েস আমাকে দেখালো সে ইনভয়েস আমি পর্যালোচনা করে দেখলাম যে মোটামুটি তারা সহনীয় পর্যায়ে পণ্য বিক্রি করছেন। সেখানে আমি তেমন কোনো ধরনের কোনো অনিয়ম বা কোনো ধরনের কিছু পাইনি। তারপরেও অনেক দোকানে মূল্য তালিকা থাকছে না, যেটা অনেকটা মনে করা হচ্ছে যে মূল্য তালিকা না থাকা হচ্ছে আপনার মূল্য নির্ধারণে একটা কারচুপি। তো এটা আমলে নিয়ে আমরা দু একটা এলাচের দাম সবচেয়ে বেশি, কিন্তু যে খাতুনগঞ্জের বাজারে কিন্তু আসলে 1 মাস ধরে সেই এলাচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ানো হচ্ছে। সেই এলাচ কিন্তু এখনো পর্যন্ত কমেনি, সেদিকে নজর আছে কিনা? হ্যাঁ, এলাচের যেটা হচ্ছে যে আপনার এখন এলাচ 3050 থেকে আপনার 3800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যেটা আমরা দেখলাম যে আমরা ওদের কাগজ থেকে পর্যালোচনা করছি এবং আমি এখন পর্যন্ত কোনো ত্রুটি বিচ্যুতি পাইনি। ওরা বলছে যে ওরা কিনছে এই দামে এবং ওরা এই দামে বিক্রি করছে। সো আমার কাছে মনে হচ্ছে যে না, এখন পর্যন্ত দামটা সহনীয় পর্যায়ে আছে। তারপরেও আমরা যেহেতু পর্যালোচনা করছি, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। পাইকারি বাজারের পাশাপাশি আমরা দেখলাম খুচরা বাজারে কিন্তু অনেকটা তফাৎ দেখা যাচ্ছে। সেই খুচরা বাজারে আপনার অভিযান কি আছে কিনা? জি ধন্যবাদ। আসলে আমাদের খুচরা বাজারে অভিযান চলছে। আমাদের জেলা প্রশাসনের যে টিমগুলো রয়েছে সেই টিমগুলো প্রতিনিয়তই আমরা কাজ করছি এবং আমি ছাড়াও এখন এই মুহূর্তে আমাদের জেলা প্রশাসনে আরও কয়েকটি টিম কাজ করছে, যেটা আপনার মহানগরীর বিভিন্ন খুচরা বাজারে কাজ করছে। তো পাইকারি বাজার ছাড়াও আমরা খুচরা বাজার সহ স্থানীয় অনেক বাজারে আমাদের অভিযান চলমান রয়েছে এবং যতদিন না পর্যন্ত এই মূল্য মানুষের করার সীমার মধ্যে চলে না আসবে ততদিন পর্যন্ত আপনার এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জি, অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে গালিব। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আমরা যে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে পণ্যগুলো যেখানে দাম বেড়ে যাচ্ছে সেখানে কিন্তু তাদের অভিযান তারা অব্যাহত রেখেছেন। আমরা আরও এখানে যারা আছেন কিন্তু তাদের সাথে একটু কথা বলতে চাই। নিত্য পণ্যের এখন কি অবস্থা বলে মনে করছেন? দাম কেমন আছে বলে মনে করেন? আমি বলতে পারবো না, এগুলো এখানে সব ব্যবসায়ীরা বলতে পারবে না। আমি জানতে চাচ্ছি, তো আপনারা তো কোনো না কোনো পণ্য কিন্তু আপনারা ক্রয় করেন, সেই পণ্যের দাম কিন্তু আপনাদের নাগালের মধ্যে আছে কিনা? ডাল আর আপনার চাউলের একটু দাম বেশি আর কি, ডাল আর চাউল আর আদা একটু বেশি। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা জানতে চাচ্ছি যে বাজার ঘুরে তো আপনারা বাজার করেন, কিন্তু এই পণ্যের দামগুলি কি অবস্থা বলে? বুঝি না আপনার কথা। পণ্যের দাম কি অবস্থায় আছে? এরপর সবগুলোর দাম কমে গেছে না, সবগুলোর দাম নর্মালে আছে এখন, মোটামুটি আছে। হ্যাঁ, এখন ঠিক আছে বাজার। নিয়মিত বাজার মনিটরিং করা দরকার আছে। হ্যাঁ, অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। এটা সব সময়, এখন বলি না, সারা বছরে এই মনিটরিংটা থাকলে সবাই ক্রেতাদের জন্য সুবিধা হয়। এরকম অভিযান কি আপনাদের চোখে পড়ে? এখন তো রমজান ছাড়া তো পড়ে না, রমজানেই এটা লক্ষ্য করা যায়। 12 মাস কন্টিনিউ করলেই ভালো হয়, ক্রেতাদের জন্য সুবিধা হয়। গালিব, আমরা এখন ধরে কথা বলেছি যারা ক্রেতা আছেন তাদের সাথে কথা বলেছে, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে ম্যাজিস্ট্রেটের অভিযান অব্যাহত থাকার পর থেকে কিন্তু অনেক পণ্যের দাম কিন্তু অনেকটা কমে এসেছে যে পাইকারি বাজারগুলোতে, কিন্তু খুচরা বাজারে তেমনটা প্রভাব পড়েনি। তারা বলছেন খুচরা বাজারে যদি আসলে নিয়মিত অভিযান তারা অব্যাহত রাখতো তাহলে সেখানে কিন্তু যদি দাম কমতো তাহলে যে সাধারণ ক্রেতা যারা আছেন তারা কিন্তু অনেকটা সুবিধা হতে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে গালিবের কাছে। নয়ন বড়ুয়া জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে নিত্য পণ্যের নিয়ে বাজার তদারকি কেমন চলছে সেটি জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। মুন্সিগঞ্জের লোহজংয়ে পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে ওভারটাইমের পারিশ্রমিক কমানোর প্রতিবাদ করায় গুলিবিদ্ধ শ্রমিকদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাদের কেউ আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। বুধবার রাত 8:30টায় শ্রমিকদের উপর নিরাপত্তা কর্মীদের গুলিবর্ষণের এই ঘটনা ঘটে। এ সময় 7 জন গুলিবিদ্ধ হন।
এছাড়া কয়েকজনকে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। শ্রমিকরা জানান, করোনা সংকটে প্রকল্প এলাকা থেকে বের হওয়া নিষেধ। এই অবস্থায় শ্রমিকদের থাকা, খাওয়া, ঈদ বোনাস ও ওভারটাইম বাবদ 300 টাকা করে মাসের শুরুতেই দিয়ে দেওয়ার কথা চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের। বুধবার বিকেলে শ্রমিকদের জানানো হয় ওভারটাইম বাবদ 300-র পরিবর্তে 150 টাকা করে দেওয়া হবে। নিম্নমানের থাকা, খাওয়া এবং ওভারটাইমের টাকা কেটে নেওয়ায় খবরে ক্ষুব্ধ শ্রমিকরা সন্ধ্যার পর বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে ভান্নারা এলাকায় দেউ ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সকাল থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। তাদের অভিযোগ, 16 এপ্রিল শ্রমিকদের মার্চ মাসের বেতন দেওয়ার পর 6 মে পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই দিন কিছু শ্রমিককে জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। বাকিদের নিতে না পারলেও 4 শতাধিক শ্রমিককে মোবাইল ফোন দিয়ে জানানো হয় তাদের চাকরিচ্যুতি করা হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনেই অবস্থান নেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দেশের প্রতিটি ইউনিয়নে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর এলএসডি গুদাম চত্বরে বড় ধান চাল সংগ্রহের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। জানান, সরকারিভাবে এবার বড় মৌসুমে 36 টাকা দরে 10 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 35 টাকা দরে 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল মিলারদের কাছ থেকে ও 27 টাকা দরে 8 লাখ মেট্রিক টন কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। ধান চাল ক্রয়ে কোনো প্রকার রাজনৈতিক বা মধ্যস্বত্বভোগীরা যাতে প্রভাব ফেলতে না পারে সেজন্য দেশের সকল ডিসি ফুড কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরছে একটু পরে। কৃষি উৎপাদন অব্যাহত থাকলেও পণ্য নিয়ে সারা দেশেই বিপাকে কৃষকরা। কৃষি নির্ভর বিভিন্ন এলাকায় কাঁচামাল পরিবহন করতে না পারায় ক্ষতির মুখে চাষিরা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও এর ব্যতিক্রম নয়। যশোরে প্রান্তিক সবজি চাষিদের খবর জানাতে আমরা যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী রিপন হোসেনের সঙ্গে। রিপন, লকডাউন, পরিবহন সংকট, আসলে এসব মিলিয়ে কৃষি পণ্য সরবরাহ বেশ সংকটে চলছে। এর প্রভাব প্রান্তিক চাষিদের উপর কেমন পড়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দেশে যে সবজি উৎপাদন হয় তার প্রায় 60% সবজি কিন্তু এই যশোর জেলা থেকে সরবরাহ করা হয় সারা বাংলাদেশে। তো এই জেলার প্রায় 16,660 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে এবং এখন কিন্তু যে রোজা চলছে, রোজা রমজানকে সামনে রেখে বিভিন্ন গ্রীষ্মকালীন সবজি কিন্তু তারা আবাদ করেছিলেন এবং এই সবজি তারা এখন বেশি দামে বিক্রি করার কথা ছিল, কিন্তু করোনার যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু যে পাইকারি এবং না আসার কারণে, পাইকারি ব্যবসায়ীরা না আসার কারণে এবং যে পরিবহন সংকটের কারণে কিন্তু তারা যে দাম, সেটি কিন্তু ন্যায্য দাম তারা পাচ্ছে না। এই দামটি কিন্তু ঢাকার বাজারে গেলে 2 থেকে 3 গুণ 4 গুণ হয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃত একজন কৃষক, যে ধরেন 1 কেজি বেগুনের দাম যদি 20 টাকা হয় কৃষকের কাছে, সেই বেগুন কিন্তু 100 টাকার উপরে ঢাকার বাজারে হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রকৃত যে মূল্য, সেই ন্যায্য মূল্য কিন্তু চাষিরা পাচ্ছে না। তো আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন সময় কাজ করছে এবং বাজার যে সমন্বয়, সেটি করার জন্য কিন্তু কাজ করছেন। তারা বলছেন যে কৃষকের কাছ থেকে যদি সরাসরি পণ্য কেনা যায়, তাহলে কিন্তু এই কৃষি যে সেক্টর, এই কাঁচামালের দাম কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসতে পারে এবং কৃষক যারা রয়েছেন, প্রকৃত কৃষক, তারা বাঁচতে পারেন। তো সব মিলিয়ে কৃষি যে অধিদপ্তর রয়েছে, কৃষকরা কিন্তু বরাবরই দাম পায় না এমন একটি অভিযোগ করে থাকেন এবং তারা বলেন যে এভাবে যদি চলতে থাকে, তাদের কিন্তু তাদের যে ন্যায্য দাম তারা না পাইলে আস্তে আস্তে কিন্তু তারা আরও সমস্যার দিকে পড়বেন এবং তারা প্রয়োজনে ফসল ফলাবেন না, এমনটি কিন্তু বলছেন। তারা বলছেন যে একসময় একদিকে সারের দাম বৃদ্ধি পায়,
পায়, তেলের দাম বৃদ্ধি পায়, শ্রমিকের দাম বৃদ্ধি পায়, কিন্তু পণ্যের দাম কিন্তু যখন তারা তোলার মুহূর্ত থাকে তখন কিন্তু তারা দাম পায় না, এমন কিন্তু অভিযোগ করছেন কৃষকরা। তো কৃষকরা বলছেন যে এই দিকে সরকারের সরাসরি হস্তক্ষেপ নিতে হবে, সরাসরি কৃষকদের কাছ থেকে যদি পণ্য কেনা যায় তাহলে কিন্তু এর সমস্যার সমাধান হতে পারে বলছেন তারা বলছেন যে দ্রুত এই লকডাউনের আয়তা যে পণ্য সরবরাহ করা হয় বিভিন্ন এলাকায়, বিশেষ করে কাঁচামাল, সেইগুলো কিন্তু আলাদা যদি বাজারজাত করার প্রক্রিয়া যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা আরও সুবিধা পাবেন বলে তারা জানিয়েছেন। তারা বলছেন যে এই তাদের যে প্রণোদনা সেটাও যদি কৃষক পর্যায়ে পায়, সঠিক কৃষক যেন পায় সে কথাও বলছেন। সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। রিপন হোসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রিপন হোসেন জানাচ্ছিলেন প্রান্তিক অঞ্চলে চাষিদের কেমন অবস্থা। 2 মাস বন্ধের পর চলতি মাসের শুরু থেকেই মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা। দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের দিন কেমন চলছে তা জানতে যুক্ত হচ্ছে চাঁদপুরের সহকর্মী খোকন কর্মকারের সঙ্গে। খোকন, কেমন মিলছে আসলে নদীতে ইলিশ, আর পরিবহন ব্যবস্থা যেহেতু খুব নাজুক অবস্থা, এই অবস্থা কি সেই অবস্থায় কি আসলে ঠিক আছে কিনা? বালি চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে মার্চ এপ্রিল 2 মাস অভয়াশ্রম ছিল। 1 এপ্রিল থেকে সেই অভয়াশ্রম কেটে যাওয়ার পর জেলেরা কিন্তু নদীতে মাছ ধরতে নেমেছে, কিন্তু নদীতে মাছ ধরতে নামলেও কিন্তু পর্যাপ্ত তারা মাছ পাচ্ছে না পাওয়ার কারণে তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা বিপাকে আছেন। তারা বলছেন যে তারা যে পরিমাণ জ্বালানি খরচ এবং লোকবল নিয়ে তারা নদীতে নামেন, কিন্তু সেই পরিমাণ জনবল খরচ এবং জ্বালানি খরচ পুষে উঠতে পারছেন না, যার কারণে তারা বিপাকে আছেন। আমরা এবং এই যে করোনা ভাইরাসের কারণে তারা যে পরিমাণ মাছ ধরছেন সেই পরিমাণ মাছও তারা বিক্রি করতে পারছেন না, এবং পর্যাপ্ত মাছ যদি আসতো তারা কিন্তু এই মাছ নিয়ে আরও বিপাকে পড়তে হতো। যে পরিমাণ মাছ পাচ্ছে তার দিয়েই কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না, এমনকি তারা বিভিন্ন বাজারে বিভিন্ন আড়তে কিন্তু মাল সাপ্লাই দিতে পারছেন না, যেহেতু লকডাউনে সারা বাংলাদেশ এখন করোনা আক্রমণে আক্রান্ত। আমরা এখন কথা বলতে যাচ্ছি চাঁদপুরে মেঘনা নদীতে একজন জেলের সাথে। আপনার সাথে কথা বলতে চাই, আসলে আপনারা নদীতে কি পরিমাণ মাছ পাচ্ছেন কিনা বা আপনাদের সংসার চলে কিনা? এবং অভয়াশ্রমের পরে তো নদীতে মাছ নাই বললেই চলে, যা পাই তা দিয়ে কোনো সংসার চলে না। হ্যাঁ, যারা যেই জ্বালানি খরচ, এই জ্বালানি খরচ ঠিক মতো হয় না। দ্বিতীয় কথা হইল যে আমরা যে লকডাউনের কারণে যাতায়াত সব বন্ধ, মাছ যাওয়াই পাই ওই ন্যায্য মূল্য মাছের দাম পাওয়া যায় না। খুব বিপাকে আছি আর কি, আমাদের সংসার চলতে বড়ই কষ্ট। যারা বাকি যদি নিয়ে যে নদীতে যায় তাদের ঠিক মতন তেল খরচ দিয়া তাদের শ্রমিক ওই সংসারী যে খরচটা পাইবে ওই টাকাটা তারা পায় না। কারণ আমরা নদীতে যা পাই মাছ বেচা কিনে তাদের টাকা হয় না, দিতে পারি। এছাড়া লকডাউনে আপনাদের কোনো করোনা ভাইরাসের কারণে আপনাদের কোনো সমস্যা হয় কিনা মাছ নিয়ে? যে মাছ নিয়ে ভীষণ সমস্যা। লকডাউনের কারণে তো সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ, মাছ তো আর এদিকে চালানি করতে পারে না। থানের মাছ থানি ব্যস্ত হয়, তাহলে আমরা এই জায়গায় বেচবো, এই জায়গার মাইসে তো আর এই মাছ খাইতে পারে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মাছ ধরে, এই মাছ তো আর এই এলাকার লোকে খাইতে পারে না, যার কারণে ওই বাইরে যায় না হিসেবে মাছের দাম কম। তো বালি, আপনি অবশ্যই শুনেছেন যে জেলেরা আসলে মাছ নিয়ে এই করোনা ভাইরাসের আক্রমণের কারণে তারাও কিন্তু আক্রান্তের শিকার হচ্ছেন। তারা মাছ নিয়ে তারা পর্যাপ্ত তারা ন্যায্য দাম পাচ্ছে না। এই মাছ না ন্যায্য দাম না পাওয়ার কারণেই তারা কিন্তু খোকন কর্মকার, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী খোকন কর্মকার। সংবাদে পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। করোনাকালে চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি রপ্তানিকারকরা কন্টেইনার স্টোরেন্ট শতভাগ মওকুফ করা হলেও সেই সুবিধা পায়নি মংলা বন্দর ব্যবহারকারী আমদানি রপ্তানিকারকরা। এ নিয়ে মংলা বন্দর ব্যবহারকারীরা ও ব্যবসায়ীদের মধ্যে রয়েছে অসন্তোষ। মংলা বন্দর কর্তৃপক্ষের দাবি, কন্টেইনার ও জাহাজ জট না থাকায় স্টোরেন্ট মওকুফের বিষয়টি এই মুহূর্তে ভাবছেন না তারা।
বাগেরহাট থেকে শেখ আহসানুল করিমের পাঠানো তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সরকার ২৭ মার্চ থেকে চট্টগ্রাম বন্দরে অবতরণকৃত কন্টেইনার ডেলিভারি গ্রহণ করলে শতভাগ স্টোরেন্ট মওকুফ করা হয়েছে। অন্যদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করেও সুবিধা পাননি বন্দর ব্যবহারকারী আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা। এ নিয়ে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের মধ্যে রয়েছে অসন্তোষ। চিটাগাং বন্দরে যে নিয়মগুলো প্রচলিত আছে, মংলা বন্দরে সেই নিয়মগুলো সঠিকভাবে প্রচলিত নাই। মংলা বন্দরে যে এক্সপোর্ট ইম্পোর্টগুলো হয়, ইম্পোর্টের যে কন্টেনারগুলো আছে, এই লকডাউনের ভিতর ডেমারেজ বৃদ্ধি পেয়েছে। চিটাগাং বন্দর যাবতীয় যত ডেমারেজ ছিল সেটা মওকুফ করছে, কিন্তু মংলা পোর্ট মওকুফ এখন পর্যন্ত করে না। করোনার এই দুর্যোগে ব্যবসায়ীদের ও মোংলা বন্দরকে বাঁচিয়ে রাখতে ডেমারেজ চার্জ মওকুফের দাবি জানালেন বাগেরহাট চেম্বার অব কমার্সের এই সভাপতি। আমরা এই বন্দর ব্যবহার করে কি এতই পাপী হয়েছি যে আমরা এই বন্দর ব্যবহার করার পরেও আমরা এই দুর্যোগের মুহূর্তে আমরা কোনো মওকুফ পাবো না। আমি সরকারের কাছে এই দাবি জানাচ্ছি। এদিকে বন্দর চেয়ারম্যান বলছেন, মোংলা বন্দরে 40 ভাগ কন্টেইনার ইয়ার্ড ফাঁকা রয়েছে, জাহাজ জট নেই। এ কারণে কন্টেইনার চার্জ কমানোর বিষয়টি এই মুহূর্তে মোংলা বন্দর কর্তৃপক্ষ ভাবছে না। আমাদের মোংলা পোর্টে আমাদের প্রথম 7 দিন ফ্রি টাইম, আর চিটাগং পোর্টে হলে সেটার 4 দিন ফ্রি টাইম। তো এই ক্ষেত্রে আমাদের একটা বড় ছাড় আমাদের প্রথম থেকে তাদেরকে দিয়ে দিই। আমাদের কার্গো হ্যান্ডলিংয়ের এবং কার্গো ডিসচার্জ ডেলিভারির কোনো সমস্যা হচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি। সংকটকালে কন্টেইনার স্টোরেন্ট মওকুফ করা না হলে মোংলা বন্দর ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা আমদানি রপ্তানিকারকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বর্তমান পরিস্থিতিতে সিরাজগঞ্জের তাঁত শিল্পের অবস্থা জানতে যুক্ত হচ্ছে সহকর্মী আব্দুস সামাদ সায়েমের সঙ্গে। সায়েম, শ্রমিক মালিকদের কি অবস্থা? ধন্যবাদ। আপনি জানেন যে সিরাজগঞ্জের যে অর্থনৈতিক চাকা সচল রাখার অন্যতম মাধ্যম তাঁত শিল্প। এই তাঁত শিল্প কিন্তু গত 1.5 মাস যাবৎ বন্ধ রয়েছে এবং এই তাঁত শিল্পের সাথে জড়িত যে মালিক শ্রমিক রয়েছে তারা কিভাবে দিন যাপন করছে আমি একটু তাদের সাথে কথা বলবো। আচ্ছা, এই আপনারা যে এতদিন বন্ধ, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে আপনাদের? তাতে ধরেন যে অনেক দিন হলো বন্ধর কারণে তো আমাদের চালান পাতি তো এখন হারায় গেছে আর কি। মহাজনের ঋণ দেনা সামনে হালখাতা ছিল, ওগুলা মনে হয় যে দেওয়ার মতো তার কোনো পরিস্থিতি নাই আমাদের। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো, একজন শ্রমিকের সাথে। আসলে আপনারা কিভাবে দিন কাটাচ্ছেন? আমাদের দিন খুব খারাপ যাচ্ছে। সায়েম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের নিউজ 24 দেশ সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।